সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20-20-তে। সঙ্গে আছি আমি জানাতুল সুমনা এবং আমার সঙ্গে আছে সহকর্মী রওশন। কেমন আছেন রওশন এবং কেমন এনজয় করছেন এখন পর্যন্ত বিশ্বকাপের যে উপর নিচের যে বিষয়টা, যে বড় দলগুলো হেরে যাচ্ছে, ছোট দলগুলো পরের পর্বের জন্য নিশ্চিত করতে লড়াই করছে, এই যে বিষয়গুলো, এগুলো খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি এবং আজকের ম্যাচটিও যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে নিউজিল্যান্ড কিন্তু ম্যাচটি হেরেছে এবং তাদের জন্য কিন্তু কঠিন সমীকরণ হয়ে গেছে। বলা যায় যে মনে হয় না যে আর পসিবিলিটি আছে নেক্সট সুপার 8-এ আসার জন্য। এবং আজকের ম্যাচটা নিয়ে বিস্তারিত যদি আমরা আলোচনা করি, উইকেট সব কিছু মিলে 31 রানে ওয়েস্ট ইন্ডিজের 5টি উইকেট পড়েছে এবং সেখান থেকে যেভাবে কামব্যাক করলো, এটা কিন্তু অসাধারণ। এটা অবশ্যই, কারণ আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 2016 সালের পর আর কিন্তু ওইভাবে লড়াই করার মতো যেই আসরে ছিল সেটাও কিন্তু বলা যায় না। হুট করে অনেক বছর পর এসে আবার নিজেদের ঘরের মাঠে যেভাবে দাপট দেখিয়ে সেটা 8-এ উঠে গিয়েছে, সেটা আসলে অনেকটা বেশি চমৎকার। একটা সাবেক চ্যাম্পিয়ন দল যারা আসলে দুইবার এই আসরে দুইবার ট্রফি ঘরে তুলেছে, আবার এইবার আরেকটা ট্রফি ঘরে তোলার একটা লড়াইয়ের তারা জানান দিয়েছে যে আমরাও আসলে লড়াইয়ে আছি এবং এবার খুব ভালোভাবেই লড়াই করতে পারবো। সেইভাবেই কিন্তু তারা প্রথম থেকে যদি বলি, তারা উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং সবশেষ আজকের ম্যাচটা একটু আগে শেষ হলো যেটা নিউজিল্যান্ডকে হারিয়েছে। পাপুয়া নিউগিনিকে যদিও বলা যায় যে পাপুয়া নিউগিনি আর উগান্ডা তাদের সমসাময়িক একটা দল, বা ওয়েস্ট ইন্ডিজ এখন যে ফর্মে আছেন এটা অবশ্যই অনেকটা ভালো, কিন্তু বর্তমান সময়ে বড় বড় দলগুলো আমরা যেভাবে ক্রিকেট বিশ্বে যেগুলোকে কাউন্ট করি, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, তাদের সারিতে যদি বলি সেরকম সারিতে না, কিন্তু নিউজিল্যান্ডকে তারা হারিয়ে এইবার কিন্তু তারা জানান দিয়েছে যে এবারে বিশ্বকাপে কিন্তু তারা টপ ফেভারিটদের মধ্যেই অন্যতম, যেমনটি বলছিলেন। এবং এই গ্রুপটার কথা যদি বলেন, এই গ্রুপে ছিল আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং আরো দুটি দল উগান্ডা আছে ছিল। তারা কিন্তু আমরা প্রথম থেকেই বলছিলাম এবং প্রথম দিনেও আমরা বলছিলাম যে এই গ্রুপটাতে নিউজিল্যান্ডের যদি তুলনামূলক বলি, আমরা নিউজিল্যান্ডের কম পসিবিলিটি থাকে যে সুপার 8-এ উঠার। এই ক্ষেত্রে আমি যদি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের স্কোর কার্ডটা একবার দেখি, আপনি যদি নিউজিল্যান্ডের ব্যাটারদের দেখেন, ফিন অ্যানেল কিন্তু 26 রান করেছে এবং শেষের দিকে গ্লেন ফিলিপস আছে 40 রানে, ঝড়াটে ইনিংস খেলেছে। তার ইনিংসেই কিন্তু মূলত তাদের যে 136 রান 9 উইকেটে তার ভরসাতে কিন্তু উঠেছে। আপনি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 5 উইকেটে যখন দলীয় 30 রান ছিল তখনই কিন্তু আসলে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তারা আসলে নিজেদেরকে মিডল উইকেটে এসে গুছিয়ে নিয়েছেন চাপটা সামলে, সেটা কিন্তু আসলে অনেকটা অবিশ্বাস্য। এরপর নিউজিল্যান্ড যখন ব্যাটিংয়ে নেমেছে, তাদের যে চাপটা সামলানোর কথা ব্যাটারদের সেক্ষেত্রে কিন্তু করেনি। তারা কিন্তু তাদের 3 ব্যাটারকে পরিবর্তন করে কিন্তু এবার আজকে নেমেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই পারফরমেন্সটা দেখিনি, আপনি যদি দেখতে পান স্কোর কার্ডটা। এবং আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বোলিংটাও দেখি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ওয়েস্ট ইন্ডিজের বলাররা কিন্তু খুবই ভালো বোলিং করেছে। আকিল হোসেনের কথা বলতেই হয়, ওয়ার্ল্ড কাপের আগে তার কথা বরাবরই বলা হচ্ছিল যে এবার বিশ্বকাপে তার জন্য একটা বড় মঞ্চ ভালো করার, এবং সে অলরেডি কিন্তু ভালো করেছে। এবং আপনি যদি রাসেলের কথা বলেন, রাসেলের মতো প্লেয়ার থাকা যে কোনো দলের জন্য বড় একটি স্ট্রেন্থ, উইথ দ্য ব্যাট উইথ দ্য বল। সে যে কোনো দিনে জ্বলে উঠতে পারে এবং কন্ট্রিবিউট করতে পারে, যেটি সে করেছে। এবং জোসেফের কথা, দুর্দান্ত একটি সময় কাটিয়েছে অস্ট্রেলিয়াতে এবং তারপরেই এসে আইপিএল খেললো। আইপিএলে অনেক ভালো বল করার পরে কিন্তু ওয়ার্ল্ড কাপেও তার দলের যে আশাটা ছিল তার প্রতি, সেই আশার কিন্তু প্রতিদান সে দিয়েছে এবং 4টি উইকেট দিয়েছে 4 ওভার বল করে 19 রান দিয়ে। আরেকজন কিন্তু বোলার আছে আমাদের যদি বলি, গুডকেশ মোদি, তিনিও কিন্তু অনেক বড় বড় উইকেটগুলো নিয়েছেন, 3টা উইকেট নিয়েছেন, তারও ইকোনমি কিন্তু 6.25। সেও কিন্তু আজকের ম্যাচে যদি বলি যে নিউজিল্যান্ডের ব্যাটারদের খুব দ্রুত গুটিয়ে ফেলা, তারও ভূমিকা কিন্তু অনেক বেশি। যেমনটি বলছিলেন, আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা গত ওডিআই বিশ্বকাপে তাই কিন্তু পার্টিসিপেট করতে পারেনি। টি20 বিশ্বকাপেও মিলেও অনেকটা কনফিউজ ছিল। উগান্ডার সাথে ম্যাচটি অনেক ক্লোজ তারা জিতেছিল, আমরা চিন্তা করছিলাম সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যাচ্ছে কিনা, কিন্তু না, তারা যেভাবে ফাইট ব্যাক করেছে এবং এভাবে যদি খেলতে থাকে আশা করতে অনেক তাদের সাপোর্টাররা আশা করতে পারে এবারে বিশ্বকাপে তারা একটি দাবিদার থাকতেই পারে। এবং তাদের ব্যাটিং লাইন আপটা যদি আপনি ব্যাটিংটা দেখেন, স্টার্টটা দেখেন, কোনো ব্যাটসম্যানই কিন্তু ওভাবে রান করতে পারেনি উইদাউট শারফান
এটা বলছিলাম শেরফান রুথারফোর্ড তিনি কিন্তু দলটাকে টেনে তুলেছেন। কারণ আপনি দেখেন, আপনাকে যেটা বলছিলাম যে 30 রানে কিন্তু 5 উইকেট হারিয়ে ফেলেছিল, তখন অনেকটা কিন্তু তারা ব্যাকফুটে চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে শেরফান রুথারফোর্ড দুইটা কার্যকরী জুটি গড়ে কিন্তু তিনি দলটাকে এত বড় একটা স্কোর সংগ্রহ করতে সাহায্য করেছেন। 149 রান টি-20 বিশ্বকাপে আসলে যদি বলি যে একটা ভালো মানের চ্যালেঞ্জিং স্কোর, যদি বলি এটা কিন্তু চ্যালেঞ্জিং স্কোর, এবং অবশ্যই নিউজিল্যান্ডের মতো বড় দলের সাথে যেমনটি বলছিলেন। এবং আমরা যদি গত ম্যাচের কথা বলি, ইউএসএর সাথে ভারতের ম্যাচটার কথাও বলি, ইউএসএ কিন্তু হেরেছে, তারপরে কিন্তু কোয়ালিটি ক্রিকেটের কথা বলি, ইউএসএর সাইড থেকে পাকিস্তানকে অলরেডি তারা বিট করেছে এবং বাংলাদেশকে বিট করেই তারা টুর্নামেন্টে এসেছে। কিন্তু ইউএসএ ম্যাচের যে ইন্টেন্ট বা খেলার যে ধরন, আমার কাছে মনে হয় আমার মতো আপনিও অনেক বেশি ইমপ্রেস তাদের খেলার ধরন দেখে। অবশ্যই, কারণ আপনি দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু এবারই আমরা খেলার যদি বলি যে যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলে, নজরে কিন্তু আমাদের এবার এসেছে। অনেকদিন ধরে তারা ক্রিকেট খেললে ওইভাবে ফ্লারিশের যে জায়গাটা তারা হয়তো বা পায়নি, স্বাগতিক হওয়ার সুবাদে তারা নিজেদের খেলাটাকে আরো বেশি মানুষের সামনে আনতে পারছে। বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়দের যে অভিবাসন প্রক্রিয়া তারা খেলছে, এবং তারা শুধুমাত্র যে ছোট ছোট দল তা কিন্তু না, তারা কিন্তু পাকিস্তানের মতো আমরা যারা বলি যে বড় দল, তাদেরকে হারিয়ে কিন্তু চমক দিয়েছে এবার। এবং এবার কিন্তু আরেকটা এ গ্রুপে তারা যেহেতু আছে ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তানের সাথে, সেক্ষেত্রে কিন্তু তারা সুপার 8-এ রানার্স আপ হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তারা তৈরি করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের সাফল্য যদি বলি যে এবারে বিশ্বকাপে, এটা অনেকটা বড় সাফল্য তাদের স্বাগতিক হওয়ার সুবাদে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, বিরাট কোহলির কথা যদি বলি, ভারতীয় ব্যাটার, সে কিন্তু ব্যাক টু ব্যাক 3টি ম্যাচে কোনো রান পারফরমেন্স নাই। তার মতো বড় প্লেয়ার স্পেশালি আইপিএলে যেভাবে খেলে আসলো, এবং মাঝখানে কিন্তু কথা হচ্ছিল তার স্ট্রাইক রেট এবং আদার স্টাফ নিয়ে, কিন্তু আবার যখন বিশ্বকাপে আসলো 3টি ম্যাচে পরপর রান পাচ্ছিল না। তো আপনার কাছে কি মনে হয় ভারতীয় দল তাকে নেক্সট ম্যাচগুলো খেলাবে নাকি তার অভিজ্ঞতার দিকে তাকে প্রাধান্য দিবে? আপনি দেখেন যখন আইপিএল খেলতে শুরু করেছিল তার আগে তিনি কিন্তু ব্রেকে ছিলেন, লম্বা ব্রেকের পর তিনি খেলেছেন, ভালো পারফরমেন্স করেছেন। এরপর আবার যখন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপটা শুরু হলো, বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ, সেদিন কিন্তু তিনি ছিলেন না, এবং প্রস্তুতি ম্যাচের আগে তার যে প্রস্তুতি মাঠের অনুশীলন তিনি কিন্তু সেখানেও যোগ দেননি। সরাসরি কিন্তু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে তার প্রথম ম্যাচে তিনি নেমেছিলেন। সেক্ষেত্রে তার রানটা আসলে সেভাবে আসেনি, সে 10ও পার করতে পারেনি। এটা আসলে অনেকটা বড় একজন তারকা প্লেয়ার, বিশ্বমানের একজন ক্রিকেটার যেখানে আসলে ফল করেন নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। পরপর 3টা ম্যাচে আপনি দেখেছেন যে আসলে তিনি ব্যাটিং এর যে সাইডটা তিনি কিন্তু ধরতে পারেনি, তিনি টপ অর্ডারে ব্যর্থ হয়েছেন টপ অর্ডার অন্যান্য বাকি ক্রিকেটারদের সাথে। সেক্ষেত্রে বিরাট কোহলির যে পরপর ব্যাটিং ব্যর্থতা, এটা অবশ্যই দলের জন্য একটা প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে অনেকটা ফাইট করতে হয়েছে রোহিত শর্মা, যেহেতু তিনি প্রথমে হয়তোবা তিনিও রান করতে পারেনি, পরে হয়তোবা তিনি অ্যাডজাস্ট করে রান করার একটা বিষয়টা তিনি দলের হাল ধরেছেন। এক্ষেত্রে আমার মনে হয় বিরাট কোহলি পরবর্তী যে ম্যাচ আছে সেক্ষেত্রে হয়তোবা নিজের অবদানটা বা নিজের ব্যাটিং পারফরমেন্সটা আমরা দেখতে পারবো। আরেকটা বিষয় জানার ইচ্ছা ছিল, আপনার কাছে কি মনে হয় বিরাট কোহলি যে ওপেনিং করছে, সে কিন্তু খুব কম সময়ে ওপেনিংটা শুরু করছে, এই জায়গাটাকে তাকে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, অথবা সে কি তার পুরাতন জায়গায় এসে ব্যাটিং করলে হয়তো আরো স্বাচ্ছন্দ্যভাবে ব্যাটিং করতে পারবে? কি মনে হয় ওভারঅল আপনার কাছে? আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক যারা আসলে এই কাজটা করেছেন, যে আসলে টপ অর্ডার চেঞ্জের বিষয়টা পরিবর্তন, তারা আসলে হয়তো ওই চিন্তা করেই তাকে ওই জায়গাটাতে নামিয়েছেন। তিনিও কিন্তু আসলে তিনি একজন ইন্টারন্যাশনাল মানে একজন ব্যাটার, তার ক্ষেত্রে আসলে ওই যে যাচাই বাছাইয়ের বিষয়টা আসে না, তাদেরকে যেখানে দেওয়া হয় সেখানেই কিন্তু তারা ফিট হয়ে যাওয়ার মতো ক্রিকেটার তারা। সেক্ষেত্রে তারা যেহেতু অভিজ্ঞ প্লেয়ার, তারা যেহেতু ওই সুইটেবল সব জায়গাতেই, সেই জায়গায় আমার মনে হয় খানিকটা যুক্তরাষ্ট্রের উইকেটে হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, চাপটা হয়তোবা বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার যিনি তিনি হয়তোবা সামলে উঠবেন। আমরা আশা করতে পারি বিরাট কোহলি আবার রানে ফিরবে। এবার আমরা বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচটার কথা বলি। নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশকে বিট করেছে গত ওডিআই ওয়ার্ল্ড কাপে। তো আজ এবারের ম্যাচটাও আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সুপার 8-এ খেলার জন্য, এবং একই সাথে নেদারল্যান্ডস তো চাইবে যে তারা বাংলাদেশকে আবারও বিট করার জন্য। এবং নেদারল্যান্ডসের এবারে টিমটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং ওভারঅল। আপনার কাছে আগামী ম্যাচে, আজকে যে ম্যাচটি হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ড, সবকিছু মিলে কিছু বলতে চাইলে যা বলতে চাই? অবশ্যই বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ তো আজকে রাত 8:30টায়, যেহেতু আমরা দেখছি যে নতুন উইকেট ওয়েস্ট ইন্ডিজে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কথা বলার একটা জায়গা আছে বাংলাদেশের, যে সুপার 8-এ তারা পারফরমেন্স করতে পারবে, শুরু থেকে কিন্তু সুপার 8-এ তাদের জায়গা হবে কিনা সেটা আমরা জানতাম না। তারপর আপনি যদি দেখেন আছে সকালের ম্যাচটাই ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড হুট করে তারা সি গ্রুপ থেকে তারা বাদ পড়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার 8-এ প্রথম দল হিসেবে কিন্তু তারা কোয়ালিফাই করেছে। সেক্ষেত্রে কিন্তু এই যে নিউজিল্যান্ডের মতো একটা বড় দলের কাছে তারা তাদেরকে হারিয়ে আসলে তারা সুপার 8-এ প্রথম দল হিসেবে সুপার 8টা নিশ্চিত করেছে, এটা অনেক বড় একটা বিষয়। এবং যদি আপনি বলেন যে গ্রুপ ওয়াইজ যে আমরা আসলে যেই দলগুলোকে আমরা বিবেচনা করে থাকি, নিউজিল্যান্ড সি গ্রুপের মধ্যে কিন্তু নিউজিল্যান্ড টপ যে আমরা বলে থাকি ফেভারিট যেগুলা, তার মধ্যে কিন্তু অন্যতম ছিল। ওয়েস্ট ইন্ডিজকে ভাবা হয়েছে কিন্তু সেই মতে না। সো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলাদেশকে আমরা হয়তো বা ডি গ্রুপে ধরছি না। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে ধরা হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, সেই ম্যাচের জন্য আসলে পরিসংখ্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ রওশন এতক্ষণ থাকার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো এবং ধন্যবাদ দর্শক। আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবার শুনবো বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচটি সম্পর্কে। ফিরে এলাম আবারও বিরতির পরে। যেমনটি শুনছিলাম রওশনের কাছ থেকে, এবার আমরা যদি বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচটির কথা বলি, বাংলাদেশের সম্ভাব্য একাদশ আপনার কাছে কিভাবে আপনি দেখছেন? গত ম্যাচটি খুব ক্লোজ ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকার সাথে। কোনো বাড়তি প্লেয়ার কি যোগ করার দরকার ছিল, বা কোনো প্লেয়ারকে মনে হয় যে আমরা বেস্ট 11-এর বাইরে রাখতে পারি? আমার কাছে মনে হয় যেহেতু উইকেট পাল্টেছে, উইকেট পাল্টানোর সাথে সাথে একাদশে একটু পরিবর্তন হয়তো বা আনার সুযোগ আছে। সৌম্য সরকার গতবার খেলেনি, জাকির আলী অনিককে খেলানো হয়েছিল যুক্তরাষ্ট্রের নাসো কাউন্টি স্টেডিয়ামে। সেই উইকেট যেহেতু পরিবর্তন হয়েছে, উইকেটে তার পারফরমেন্সও সেভাবে ছিল না, শেষের দিকে আসলে লোয়ার ব্যাটিং সাইডে নেমে। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় এখানে সৌম্য সরকারকে যদি নামানো যায়, বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা একজনকে পেয়ে যাচ্ছি, পেসার হিসেবেও থাকছেন, আবার তিনি ব্যাটটাও করতে পারছেন। একই সাথে কিন্তু আমরা দুই সাইডে ভালো একটা পারফরমেন্স দেখতে পারি। সেক্ষেত্রে সৌম্য সরকারকে একাদশে এনে একটা সুযোগ হয়তো বা রাখার আছে। সেখানে শরীফুল ইসলাম কিন্তু খুব ভালো বল করছে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা হাতুরু সিং কোচকে বলতে শুনেছিলাম যে তাকে নামানোর পরিকল্পনা আছে, যদি চিকিৎসকরা অনুমতি দেন তাহলে হয়তো বা তাকে নামানোর একটা সুযোগ থাকতে পারে, কিন্তু সেই সময় আমরা আসলে দেখিনি তাকে। সেই সুবাদে আজকে যদি আসলে নামানো হয়, সেখানে একটা চ্যালেঞ্জের মুখেই বাংলাদেশের নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট পড়ে যাবে যে কোন পেসারকে বসিয়ে আসলে শরীফুলকে সেই জায়গাটা করে দিবে। কারণ তানজিম সাকিবকে আপনি যদি দেখেন যে তানজিম সাকিব গতবার ব্রেক থ্রু এনে দিয়েছিল, খুব ভালো তাসকিন আহমেদের সাথে তিনি কিন্তু পরপর 3টা উইকেট ফেলে কিন্তু পুরো ম্যাচটার মোড়ই ঘুরে দিয়েছিল। ডিকক সব, তারপর প্রথম যে ব্যাটার সবাইকে আসলে এডেন মার্করাম সবাইকে ফেলে কিন্তু তিনি আসলে ম্যাচের যে আসলে উত্তেজনা, যে দক্ষিণ আফ্রিকার মতো একজন শক্তিশালী ব্যাটিং সাইড তাদেরকেও আসলে যে ফল করানো যায়, সেটা কিন্তু তানজিম সাকিবের হাতেই আমরা পেয়েছি। তানজিম সাকিবকে নিয়ে কিন্তু প্রথমে যখন দল নির্বাচন হয়েছিল তখনই কিন্তু অনেক বেশি আলোচিত হয়েছিল নির্বাচকরা, কারণ তার পরিবর্তে কিন্তু সাইফুদ্দিনকে নেয়ার একটা কথা গুঞ্জন উঠেছিল যে তাকে ডেথ ওভারে যেহেতু বোলিং এর বিষয়টা চলে আসে, সেহেতু ডেথ ওভারে সাইফুদ্দিনকে হয়তো বা একটু কাজে লাগানোর বেশি চান্স ছিল এইসব উইকেটে। কিন্তু নির্বাচকদের যে প্ল্যানিং ছিল এটা হয়তো বা নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তানজিম সাকিব নিজেকে প্রমাণ করতে পেরেছেন। যেমনটি বলছিলেন, এবং তানজিম সাকিবের শুধু বোলিংটা যদি আমি না দেখি, বোলিং অ্যাপ্রোচটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাজ এ পেস বোলার হিসেবে আমরা যেভাবে চিন্তা করি, তানজিম সাকিবের কিন্তু অ্যাটাকিং যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু আমরা সবসময়ই চাই যে কোনো বোলারের ক্ষেত্রে অনেক বেশি এক্সট্রা পাওয়ার যোগ করে, সেটি কিন্তু একদমই প্যাকেজ বলা যায় তানজিম সাকিবের ক্ষেত্রে। এবং লাস্ট গত ম্যাচে কিন্তু সে দেখিয়েছে তার কোয়ালিটি এবং সে কি করতে পারে। আরেকটা বিষয় আমি বেশি কনসার্ন নিজেও, যদি আমি বলি ব্যাটিং লাইন আপটার কথা বলি, যদি তুলনামূলক বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে উইকেটে স্পিনটা ধরে, যদিও আমরা সাউথ আফ্রিকার সাথে ব্যাটিংটা কলাপস করেছি এবং নর্মালি লাস্ট যতগুলো ম্যাচ খেলেছি ব্যাটিংটা নিয়ে আমরা একটু বেশি কনসার্ন ছিলাম। সেক্ষেত্রে কি আমরা একটি বোলিং অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী একজন অপশন রয়েছে, শেখ মেহেদীকে খেলাতে পারি কিনা বলাই হচ্ছিল, কিন্তু শেখ মেহেদী এবং মাহাদিকে কিন্তু আমরা এবং তানভীর ইসলাম যিনি আছেন দুই স্পিনার, তারা কিন্তু জেনুইন স্পিনার যেহেতু, এবং মিডল অর্ডারও তারা ব্যাটারের একটা সুযোগ থাকে তাদের কিন্তু সিলেক্টররা নিয়েছিলই কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভালো একটা অপশন হতে পারে বাংলাদেশের হাতে। আপনি যদি দেখেন যে পাস্ট রেকর্ডটা এই ভিনসেন্ট উইকেটে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে স্পিনারদের যে তাদের যে স্কোর
স্কোর বা উইকেট নেওয়ার যে দাবিদার তারাই কিন্তু অনেক বেশি ফাস্ট বোলারদের থেকে। সেক্ষেত্রে কিন্তু আমরা পাকিস্তানের একজন বোলার স্পিনার জুলফিকার বাবর, তাকে কিন্তু আমরা দেখেছিলাম যে শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন খেলেছিল 3টা উইকেট নিয়েছিল, তার ইকোনমি রেটটাও খুব ভালো ছিল 5.75। সেক্ষেত্রে কিন্তু স্পিনারদের দাপট আছে। তারপর সুনীল নারায়ণ আছে, তিনিও কিন্তু সেম উইকেট নিয়েছিল এবং বেশ দাপটের সাথে আসলে প্রতিপক্ষকে তারা আউট করার বিপক্ষে আসলে তারা নিজেদের পারফরমেন্সটা খুব ভালো দেখাতে পেরেছিল। ফাস্ট বোলারদের যদিও কথা বলি, এখানে কিন্তু ফাস্ট বোলিং সাইডটাও আসলে ভালো করার একটা সুযোগ আছে। যদি আসলে বাতাসের গতির বিপক্ষে আসলে তারা যদি ওইভাবে নিজেদের বলটাকে কাজে লাগাতে পারে। আজকে কিন্তু নাজমুল হোসেন শান্তও বলছিলেন যে এই উইকেটে অনেক বেশি বাতাস থাকবে, যেহেতু সকালের দিকে খেলা, বৃষ্টির একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাতাসটা যদি সকালের দিকে থাকে তাহলে হয়তো বা মোস্তাফিজের মতো বোলারকে কাজে লাগিয়ে প্রথমে পাওয়ার প্লেতে হয়তো বা 2-3টা উইকেট নেওয়ার একটা সুযোগ থাকবে। যেমনটি বলছিলাম স্পিনের কথা, আপনি যদি বলেন বাংলাদেশ টিমে এখন কিন্তু দুজন স্পিনার রয়েছে, রিশাদ হোসেন যথেষ্ট কার্যকারী সোফার। সাকিব আল হাসানের কথা যদি বলি, এতটা আমাদের যে আশাটি সাকিব আল হাসানের কাছ থেকে এখন পর্যন্ত আশাটি ফুলফিল করতে পারেনি। সেই ক্ষেত্রে যেহেতু আমরা চিন্তা করছি যে এই উইকেটটা স্পিন বান্ধক হতে পারে, সেক্ষেত্রে শেখ মাহাদিকে আপনি এগিয়ে রাখবেন কিনা? আপনি বলছিলেন যে শেখ মাহাদি বা সাকিব আল হাসান, এখন যারা খেলছেন রিশাদ হোসেন, তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের উইকেটে কিন্তু তারা ভালো করেছেন। সাকিব আল হাসান যদি আসলে নিজের পারফরমেন্সটা সেভাবে দেখাতে পারছেন, আমরা কিন্তু সাকিব আল হাসানের এখন পর্যন্ত তার ক্যারিয়ারে কিন্তু এমন ঘটনা ঘটেনি যে একবার টানা তারা ব্যর্থতা। আমরা কিন্তু যারা অলরাউন্ডার থাকে তারা হয়তো ব্যাটে কোনো সময় পারফরমেন্স করে, কখনো বোলিংয়ে পুষিয়ে দেয়, কিন্তু এবার কিন্তু সাকিব আল হাসান লাগাতার যে ব্যর্থতা আছে তারা কিন্তু দুই বিভাগেই তিনি কোনোভাবেই পোষাতে পারছে না। যেহেতু যুক্তরাষ্ট্রের বিপক্ষে নতুন উইকেট ছিল, চেনার একটা বিষয় ছিল, হয়তো অ্যাডজাস্টটা সেভাবে করতে পারেনি, এই জন্য ব্যাটে বলে তার হয়তো বা সেই ক্লিকটা করতে পারেনি তিনি। এবার যেহেতু উইকেট পাল্টেছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব আল হাসানের খেলার একটা অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কিন্তু তিনি দলের হয়ে হয়তো বা, যেহেতু অভিজ্ঞ প্লেয়ার আসলে বলা হচ্ছে সাকিব আল হাসানকে, এবং বিশ্বসেরা অলরাউন্ডারের মধ্যে তিনি নিজেকে সেরাদের মধ্যেই রেখেছেন, সেক্ষেত্রে আসলে তার দলের হয়ে হয়তো বা এবার আমরা সাকিব আল হাসানকে, সে পুরনো সাকিবকে দেখতে পারবো। যেমনটি বলছেন, এবং ব্যাটিং অর্ডারের কথা বলি, টপ অর্ডার কিন্তু আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে যেখানে আমাদের তাওহিদ হৃদয় ব্যাক টু ব্যাক ম্যাচ, 2টি ম্যাচ ভালো খেলেছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচ ভালো খেলেছে। সেই ক্ষেত্রে টপ অর্ডার ব্যাটারদের একটু দায়বদ্ধতা থেকেই যায়। এবং মাহমুদুল্লাহর কথা যদি বলি, আগের ম্যাচটিও যেভাবে শ্রীলঙ্কার সাথে দায়িত্ব নিয়ে খেলে, এবং গত ম্যাচে সাউথ আফ্রিকার সাথেও যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, হয়তো বা শেষ হাসিটা হাসতে পারেনি, কিন্তু তারপরেও তার যে রেসপন্সিবিলিটি, তারপরে দলের প্রতি তার যে ভরসার প্রতিদান, সেটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার রাখে। এবং স্ট্রেংথের জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অনেক বড় ভূমিকা পালন করছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের টপ অর্ডার ফল করার কারণেই কিন্তু একজনের কাঁধে এসে দায়িত্বটা পড়ছে। এক্ষেত্রে আসলে তৌহিদ হৃদয় যখন নিজের ব্যাট খুলতে পেরেছেন, এখন ব্যাট চালাতে পারছেন সঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু তার ব্যাট থেকেও রান আসছে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বটা হয়তো বা একটু তিনি তৌহিদ হৃদয়ের উপরও করতে পারছে বাংলাদেশ, মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আমি যদি বলি যে আসলে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, বিশ্বকাপও অনেকগুলো খেলেছেন 2022 বিশ্বকাপ ছাড়া। সেক্ষেত্রে তিনি কিন্তু দলের হয়ে যে আসল কাজটা তার হাত ধরে আমরা দেখে আসছি সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ থেকে। এবার যেহেতু তাকে বলাই হচ্ছে, কিন্তু ভিনসেন্টের এই গ্রুপে যদি বলি যে শেষ ম্যাচটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদি খেলেছিলেন মুশফিকুর রহিমের নেতৃত্বে টেস্টে। সেক্ষেত্রে কিন্তু তার 10 বছর আগে যে 2014 সালে যে ম্যাচটা খেলেছে, তার অভিজ্ঞতা যেহেতু আছে এবং পরিচিত আছে, এই মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে হয়তো বা দল কিছুটা হলেও আসলে বেনিফিট হতে পারে উইকেট সম্পর্কে ধারণা। যদিও আসলে উইকেটটা একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। 2022 সালে শেষ ইয়ত যে ওডিআই হয়েছে, সেটাতে আসলে আমরা দেখতে পেরেছি বেশ ভালোই রান হয়েছে, এবং টি-20তে কিন্তু এই উইকেটে 158 রান সর্বোচ্চ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটাতে আমরা দেখতে পেরেছিলাম। সেক্ষেত্রে আসলে আপনি যদি টপ অর্ডার ফলো করে, মিডল অর্ডার থেকে যদি দুইজন ব্যাটসম্যান সেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও এরকম একটা রান করার একটা সুবিধা বা সুযোগ আছে। যেহেতু নেদারল্যান্ডস আমরা দেখেছি গতবারের ওয়ানডে বিশ্বকাপে আমাদেরকে হারিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসকেও আসলে আমরা বলতে পারি না যে খুব ছোট দল বা একদমই ক্যাজুয়াল ভাবে নেওয়ার সুযোগটাই। ধন্যবাদ রওশন এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দর্শকরা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।